ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন কিভাবে সম্পন্ন হয় সেই প্রক্রিয়াটার বিষয়ে পড়ব। অলরেডি আমরা আগের ভিডিওতে সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ইন্ট্রোডাকশন কিন্তু নিয়েছি। যে প্রকার জনন প্রক্রিয়াতে দুটো ভিন্নধর্মী জনিত্রী জীব দুটো ভিন্নধর্মী গ্যামেট প্রদান করে সেগুলোর মিলনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। তা সপুষ্পক উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে গেলে আগে আমাদের খেয়াল করতে হবে উদ্ভিদ কিন্তু দু রকমের হতে পারে। কি কি না, এক হচ্ছে উভয়লিঙ্গ উদ্ভিদ। উভয়লিঙ্গ উদ্ভিদ কাদের বলা হয় না, যেসব উদ্ভিদের মধ্যে দেখা যাচ্ছে কি না মেল এবং ফিমেল দুই প্রকারের রিপ্রোডাক্টিভ অর্গান বা সেক্স অর্গানই বর্তমান আছে, সেই উদ্ভিদগুলোকে বলা হয় উভয়লিঙ্গ উদ্ভিদ বা বাইসেক্সুয়াল প্ল্যান্ট। মানে সে একটা উদ্ভিদ মেল গ্যামেট তৈরি করতে পারবে, আবার সেই উদ্ভিদ থেকে কিন্তু ফিমেল গ্যামেট তৈরি হবে যাদের মিলনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হবে। আবার উদ্ভিদ এমনও হতে পারে যেটাকে বলা হচ্ছে এক লিঙ্গ উদ্ভিদ বা ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের দেহে একটা উদ্ভিদের দেহে হয় মেল নয় তো বা ফিমেল সেক্স অর্গান থাকবে, যে কোনো একটা কিন্তু থাকবে, সেই প্ল্যান্টটাকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট বা এক লিঙ্গ উদ্ভিদ। যদি মেল সেক্স অর্গান থাকে তখন সেটাকে পুরুষ উদ্ভিদ বা মেল প্ল্যান্ট বলবো, আর স্ত্রী জননাঙ্গ থাকলে সেটাকে ফিমেল প্ল্যান্ট বলা হয়ে থাকে। তাই দুটো বিষয় প্রথমেই কিন্তু খেয়াল করতে হবে, যেটা কিনা একটা হায়ার অ্যানিমালস এর ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। একটা প্রাণীর দেহে দুটোই কিন্তু সেক্স অর্গান আছে, এমনটা কিন্তু হায়ার অ্যানিমালস যারা উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এরপর যেটা প্রশ্ন হলো, আমরা বলছি উদ্ভিদের দেহে জননাঙ্গ থাকবে, তা উদ্ভিদের জননাঙ্গ কোনটা সেটা আমাদের কিন্তু জানতে হবে ভালো করে। জননাঙ্গ বা সেক্স অর্গান একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে ফ্লাওয়ারটাই, অর্থাৎ ফুলই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ। এই ফ্লাওয়ারের মূলত তিনটে পার্ট থাকে, তিনটে অংশ থাকে, যেগুলো কি কিনা এক নম্বরে হচ্ছে ফুলটা একটা কাণ্ডের সঙ্গে যে সরু দণ্ডাকার অংশ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় পুষ্পবৃন্ত। মানে এই যে কাণ্ড ধরি, এই যে দণ্ডাকার অংশ দ্বারা যুক্ত থাকে এটাকে বলা হয় প্রথম অংশ পুষ্পবৃন্ত, ফার্স্ট পার্ট। তারপর এর একদম প্রান্তে যে স্ফীত অংশটা থাকে এটাকে বলা হয় পুষ্পাক্ষ, এটা সেকেন্ড পার্ট। আর এই পুষ্পাক্ষের উপরে বাকি যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে একত্রে বলা হয় পুষ্পস্তবক। এই পুষ্পস্তবক আবার দুই রকমের হয়, মোট চারটে থাকে একটা ফ্লাওয়ারে, দুই রকমের। এক হচ্ছে সাহায্যকারী স্তবক, সাহায্যকারী স্তবক এক নম্বর, আর দুই নম্বরে হচ্ছে জনন স্তবক। সাহায্যকারী স্তবক মূলত দুটো থাকে একটা সপুষ্পক উদ্ভিদে, অ্যাক্সেসরি হোলস কিন্তু দুটো থাকে, এক নম্বর হচ্ছে বৃতি আর দুই নম্বরে হচ্ছে দলমণ্ডল। বৃতি এটাকে ক্যালিক্স বলা হয় আর দলমণ্ডল হচ্ছে করোলা। আর জনন স্তবক দুটো থাকে, একটা হচ্ছে পুংকেশর চক্র আর একটা হচ্ছে গর্ভকেশর চক্র। মনে রাখতে হবে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে বৃতি দলমণ্ডলের সাহায্যকারী স্তবক বলা হয়েছে কেন না, এরা জননে অংশ নেয় না, এরা জননে সাহায্য করে। কিভাবে না, এরা মূলত কালারফুল হয় এবং পতঙ্গদের আকৃষ্ট করে, যার মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যে প্রথম ধাপ জননে সেটা হচ্ছে পরাগযোগ বা পলিনেশন, সেই প্রক্রিয়াটা ঘটাতে সাহায্য করে। এরা নিজেরা অংশ নেয় না, কিন্তু পুংকেশর চক্র এবং স্ত্রীকেশর চক্র, পুংকেশর চক্র যার এক একটা অংশকে বলা হয় পুংকেশর বা স্ট্যামেন বলা হয়, স্ট্যামেন। আর গর্ভকেশরের এক একটা অংশকে বলা হয় গর্ভপত্র বা গর্ভকেশরও বলা যেতে পারে, বা ওটাকে কার্পেল বলা হয়। তাই স্ট্যামেন এটা হচ্ছে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের মেল সেক্স অর্গান, আর গর্ভপত্র বা কার্পেল বা গর্ভকেশরও বলতে পারি এটাকে আমরা, যেটাকে পিস্টিল বলা হয়, এইটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। অর্থাৎ এরা কিন্তু গ্যামেট ফর্মেশন অংশ নেয়, গ্যামেট তৈরি করে এবং সেই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর একটা আদর্শ ফুল, তার যে এই যে অংশগুলো
সেগুলো আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা অংশ ক্লিয়ারলি। এই যে দণ্ডাকার অংশটা আছে যেটাকে আমরা পুষ্পবৃন্ত বললাম বা এটাকে স্টক বলা হয়, তারপরে স্ফীত যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাস, তার উপরে যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে হোলস বা পুষ্পস্তবক, যেখানে সব থেকে বাইরের দিকে থাকে সবুজ কালারের যে অংশটা এটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স, যার এক একটা অংশকে বা এর এক একটা সদস্যকে কি বলা হয়, বলা হয় বৃত্তাংশ বা বা সেপাল। তার ভেতরে থাকে কি, তার ভেতরে থাকে হচ্ছে এই যে অংশগুলো, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি পাপড়ি বা দল। এক একটাকে পাপড়ি বা দল বলা হয়, সবগুলো নিয়ে হচ্ছে দলমণ্ডল বা করলা, যার এক একটা অংশকে আমরা বলছি দল বা পাপড়ি বা পেটাল বলা হয়ে থাকে। তাহলে প্রথম এবং সব থেকে বাইরের স্তবক বৃতি মিটে গেছে। এটা সবুজ হয় পতঙ্গদের আকৃষ্টে যেমন করে, আবার কিন্তু কালারফুলও হতে পারে। তবে এর আরো একটা এক্সট্রা কাজ যেটা, সেটা যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে তখন গোটা ফুলটাকে ঢেকে প্রোটেকশন দেয়, সুরক্ষা প্রদান করে। দলমন্ডল মেনলি কালারফুল, এটা দ্বিতীয় স্তবক, আর এই দুজনেই সাহায্যকারী স্তবক। মূলত রঙিন হয়ে পতঙ্গদের আকৃষ্ট করার মাধ্যমে পরাগরেণুকে সাহায্য করে। এরপর ভেতরে আমরা দেখতে পাবো তৃতীয় যে স্তবকটা, যেটা হচ্ছে মেল স্তবক মানে পুরুষ স্তবক, সেটা হচ্ছে পুংকেশর। সবগুলোকে নিয়ে পুংকেশর অনেকগুলো থাকে, আমরা বোঝার সুবিধার্থে দুটো করেছি, পুংকেশর বা এটাকে স্ট্যামেন, যেটা হচ্ছে মেল পার্ট, এটা হচ্ছে মেল গ্যামেট বা পুং গ্যামেট তৈরি করবে। আর একদম ভেতরে মানে একদম মাঝখানে বলতে পারি থাকে হচ্ছে গর্ভকেশর, যেটা হচ্ছে একটা, যেটাকে আমরা পিস্টিল বলে থাকি, পিস্টিল বলা হয়, যেটা ফিমেল পার্ট, এটা হচ্ছে মেল পার্ট। অর্থাৎ পিস্টিল হচ্ছে ফিমেল গ্যামেট তৈরি করার দায়িত্ব নেয়। এরপর আমরা যদি এই মেল আর ফিমেল এই দুটো পার্টকে আলাদা করে দেখি তাহলে দেখতে পাবো কি না, এই যে স্ট্যামেন বা পুংকেশর তার কিন্তু দুটো পার্ট, এরকম সরু যে একটা দণ্ডাকার অংশ রয়েছে সরু, তার ভেতরে একটা নাম ফোলা থলির মতো পুংদণ্ড বা এটাকে বলা হয় ফিলামেন্ট, আর উপরে যে থলির মতন অংশ আছে এটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার। এই পরাগধানীর মধ্যেই কিন্তু তৈরি হয় কি না রেণুস্থলী বা পোলেন স্যাক, যার ভেতরে কিন্তু তৈরি হয় পরাগরেণু। এই পরাগরেণুগুলো থেকে কিন্তু মেল গ্যামেট তৈরি হয়। তাহলে পরাগধানীটা কোথায় থাকে, পুংদণ্ডের উপরে থাকে, তার ভেতরে যে থলির অংশগুলো থাকে সেগুলো কি বলা হচ্ছে, সেগুলোকে পোলেন স্যাক বলা হয়, পরাগথলি বা রেণুস্থলী। সেই থলির ভেতরে এই যে দণ্ডাকার অংশগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু রেণু, বা এটাকে আমরা শুধু রেণু না বলে পরাগ রেণু বলবো বা পোলেন গ্রেইন বলা হয়। এটা মেল পার্টটা গেল। আর ফিমেল পার্টটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কার্পেল বা গর্ভকেশর বা পিস্টিল, তার মূলত তিনটে পার্ট। এই যে উপরে এরকম অংশ দেখতে পাবো, পাঁচটা অংশ রয়েছে, এই টোটালটাকে বলা হয় গর্ভমুণ্ড বা এটাকে স্টিগমা বলা হয়। তারপরে দণ্ডাকার একটা অংশ থাকে যেটাকে বলা হয়, টোটাল দণ্ডাকার অংশটাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল। আর তলায় একটা রকম ফোলা থলির মতন অংশ থাকে যেটাকে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভাশয়ের ভেতরটা যদি পর্যবেক্ষণ করি, ভেতরের দেওয়ালে থাকে অমরা বা প্ল্যাসেন্টা। সেই অমরার সাথে যুক্ত হয়ে থাকে যে বিশেষ গঠনটা, সেটাকে বলা হয় ডিম্বক। অর্থাৎ ডিম্বাশয়ের ভেতরে কি থাকে, ডিম্বাশয়ের ভেতরে যেটা দেখতে পাচ্ছি টোটালটা হচ্ছে ডিম্বক।
বা ওভিউল বলা হয়। এই ডিম্বকের ভেতরে একটা থলি থাকে যেটাকে বলা হয় ভ্রূণস্থলী। ওই থলিটার মধ্যে ভ্রূণটা তৈরি হবে, ভ্রূণস্থলী বলা হয়। সেই ভ্রূণস্থলীর ভেতরে থাকে কিন্তু স্ত্রী গ্যামেট। আর কি কি থাকে সেটা আমরা খেয়াল করে নেবো, যাতে নিষেকটা আমাদের পড়তে সুবিধা হবে না। একদম নিচের দিকে এই যে দুটো কোষ থাকছে, এই দুটো কোষের নাম হচ্ছে, ভ্রূণস্থলীর ভেতরে নিচের দিকে যে কোষ থাকে এগুলোকে বলা হয় সহকারী কোষ বা সিনার্জিডস বলা হয় এই দুটোকে। আর তাদের ঠিক মাঝখানে উপরেই থাকে বড় যে কোষটা, সেটাই হচ্ছে ডিম্বাণু বা ওভাম। এটাই হচ্ছে ফিমেল গ্যামেট। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ফিমেল গ্যামেটটা কোথায় তৈরি হয় না, পিস্টিল বা গর্ভকেশরের যে নিচের খোলা থলির মতো অংশটা তাকে বলা হয়েছে কি গর্ভাশয় বা ডিম্বাশয়। তার ভেতরে যে ডিম্বকটা রয়েছে, সেই ডিম্বকের ভেতরে থাকে ভ্রূণস্থলী, তার ভেতরে থাকে কিন্তু ডিম্বাণুটা। এছাড়া মাঝখানে আমরা একটা দেখতে পাবো যে দুটো নিউক্লিয়াস মিলে একটা বিশেষ নিউক্লিয়াস তৈরি হয়েছে, এটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এটা ডিপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস। আর উপরের দিকে আমরা তিনটে এরকম কোষ দেখতে পাবো পাশাপাশি রয়েছে, এই তিনটে কোষকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে আমরা ভ্রূণস্থলীর ভেতরে যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো তিনটে, একটা দুটো সহকারী কোষ, ডিম্বাণু একটা, অর্থাৎ তিনটে কোষ। আর উপরের দিকে প্রতিপাদ কোষ তিনটে, মানে মোট 6টা কোষ। আর এই গোটাটা কিন্তু একটা কোষ যার মাঝখানে যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ মোট কিন্তু 7টা কোষ থাকে ভ্রূণস্থলীর ভেতরে। কিন্তু নিউক্লিয়াস যদি কাউন্টিং করি তাহলে দেখবো একটা দুটো তিনটে, এখানে 4টে 5টে 6টা, এখানে কিন্তু দুটো মিলে রয়েছে, অর্থাৎ 7টা 8টা, মোট 8টি নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে রাখা দরকার। এটা পরিণত গর্ভকেশরের গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে তার ভেতরে যে ভ্রূণস্থলী, সেই ভ্রূণস্থলীর ভেতরে কিন্তু থাকে 7টা কোষ আর 8টা নিউক্লিয়াস, অর্থাৎ 7 সেল। এবং এই নিউক্লিয়েটেড স্টেজে কিন্তু সেটা থাকে, যেখানে সেলগুলোর নাম আমরা পড়েছি নিচের দিকে যে সেল দুটো আছে সেগুলোকে সহকারী কোষ বলা হচ্ছে। তাদের ঠিক মাঝখানে বড় যে কোষটা আকারে সব থেকে বড় সেটা ডিম্বাণু বা ওভাম। সহকারী কোষকে সিনার্জিডস বলা হয়। মাঝখানে যে দুটো নিউক্লিয়াস মিলে রয়েছে এটাকে নির্ণীত নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস বলা হয়। উপরের দিকে পাশাপাশি থাকা তিনটে কোষকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। আর একটা বিষয় জেনে রাখা দরকার, ডিম্বকের এই টোটাল স্ট্রাকচারে যে ডিম্বক, তার এই উপরের দিকের অংশটাকে বলা হয় কিন্তু চ্যালাজা। এটা একটু খেয়াল রাখলে সুবিধে হবে নিষেকটা পড়ার সময়, চ্যালাজা বলা হয়। আর এই দিকের প্রান্তটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে, ফাঁকা মানে এই যে জিনিসটা নেই, এই জিনিসটাকে বলা হয় ডিম্বক ত্বক। ডিম্বকের উপরের দিকের অংশটাকে বলা হয় চ্যালাজা বা ডিম্বক মূল। আর নিচের দিকে যে জায়গাটায় এই ডিম্বক ত্বকটা নেই, অ্যাবসেন্ট আছে, সেটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এই আমরা টোটাল ফিমেল সেক্স অর্গানটার ইন্টেরিয়র পার্ট গুলো কিন্তু ভালো করে খেয়াল করে নিলাম। এরপর আমরা বলেছি কি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু সম্পন্ন হতে গেলে প্রথম ধাপে কি করতে হয় না, এই পরাগধানী থেকে, পরাগধানীর ভেতরে কি আছে রেণুস্থলী, তার ভেতরে যে রেণু আছে সেই রেণুকে এসে কিন্তু পড়তে হয় কোথায় না, গর্ভমুণ্ডে এসে পড়তে হয়। এইটাকে বলা হয় পরাগযোগ। এটা কিন্তু সপুষ্পক উদ্ভিদের যে যৌনজনন বা নিষেক প্রক্রিয়া বা সিঙ্গামি প্রক্রিয়া, তার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ হচ্ছে এটা পরাগযোগ বা এটাকে পলিনেশন বলা হয়। এই পলিনেশন বিষয়ে আমাদের কিন্তু ডিটেইলে আলোচনা করতে হবে। তবে তার আগে এখানে আমরা আরেকটা ছোট্ট বিষয় আলোচনা করে নেব, সেটা হচ্ছে পরাগ রেণুর গঠন। পরাগ রেণুর যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে তার ভেতরে কিন্তু এরকম দুটো কোষ থাকে, যে দুটো কোষ তৈরি হয়েছে আনইকুয়াল সাইটোকাইনেসিসের ফলাফল হিসেবে। উপরের দিকে এই কোষটাকে বলা হয় ভেজিটেটিভ কোষ, আর নিচের দিকটাকে বলা হয় জেনারেটিভ কোষ।
ভেজিটেটিভ কোষ, নিচেটা জেনারেটিভ কোষ, তাকে আবৃত করে একটা নরম একটা আবরক রয়েছে, এটাকে বলা হয় অন্তস্তক, বা এটাকে ইনটাইন বলা হয়। ইনটাইন নামক একটা স্তর আছে পরাগরেণুর ভেতরের দিকে, এবং এটা কিন্তু কোনো জায়গায় অনুপস্থিত নেই, টোটাল একদম কন্টিনিউয়াস একটা লেয়ার। তার বাইরে একটা লেয়ার আছে, এটা কিন্তু স্থানে স্থানে অনুপস্থিত। এই যে লেয়ারটা রয়েছে এটাকে বলা হয় বহিত্বক বা এক্সাইন। তাহলে পরাগরেণুর দুটো আবরক রয়েছে, বাইরের দিকে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে বহিত্বক বা এক্সাইন, আর ভেতরের দিকে রয়েছে ইনটাইন। এক্সাইন কিন্তু দেখা যাচ্ছে যেটা স্থানে স্থানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই যে জায়গাগুলো এক্সাইন অনুপস্থিত এগুলোকে বলা হয় রেণুরন্ধ্র বা জার্ম পোর। তাহলে আমরা পরাগরেণুর স্ট্রাকচারটাও কিন্তু দেখে নিলাম, তাতে আমাদের নিষেকটা বুঝতে সুবিধা হবে। পরাগরেণুর ভেতরে দুটো সেল থাকে, উপরের সেলটা যেটার মধ্যে বেশিরভাগ সাইটোপ্লাজমটা থাকে সেটাকে ভেজিটেটিভ সেল বলা হয়, নিচের দিকে কম সাইটোপ্লাজম যুক্ত কোষটাকে বলা হয় জেনারেটিভ সেল। দুটো সেলকে ঘিরে যে প্রথমে ভেতরের দিকে আবরকটা আছে সেটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনটাইন বা অন্তত্বক, আর বাইরের দিকে আর একটা আবরক রয়েছে সেটাকে বহিত্বক বা এক্সাইন বলা হয়। এক্সাইন কিন্তু ডিসকন্টিনিউয়াস লেয়ার, অর্থাৎ বিচ্ছিন্ন, স্থানে স্থানে কিন্তু গ্যাপ রয়েছে, এবং গ্যাপগুলোকে কি বলা হয় রেণুরন্ধ্র বা জার্ম পোর। কিন্তু ইনটাইনটা একটা কন্টিনিউয়াস লেয়ার, অর্থাৎ কোনো স্থানে কিন্তু বিচ্ছিন্ন নেই, পুরোটা কিন্তু জুড়ে রয়েছে। এরপরে যে আমরা পরাগযোগের বিষয়ে বললাম, সেই পরাগযোগের বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের কিন্তু নেক্সট যে পার্টটা রয়েছে সেই পার্টটার প্রতি খেয়াল করতে হবে। নেক্সট পার্টে আমরা মূলত পরাগযোগ প্রক্রিয়াটার ডিটেলটা আর সপুষ্পক উদ্ভিদের অ্যাকচুয়াল নিষেক যে প্রক্রিয়াটা সেটার বিষয়ে পড়বো।